প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তোমাদের প্রতি অবশ্যই আমাদের শুভকামনা আছে। গত ক্লাসে আমি দশম শ্রেণীর গণিতের পরিমিতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি দশম শ্রেণীর যে শিক্ষার্থীবৃন্দ আছে তোমাদের সঙ্গে আমি সময় পার করব। এর পূর্বের ক্লাসটায় পরিমিতি 16.4-এর উপরে আমি কিছু আলোচনা করেছিলাম। সেখান থেকে একটা সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এখান থেকে আরও নতুন কিছু সূত্র, নতুন কিছু সমস্যা, এগুলো নিয়ে আমি আরেকটু আলোচনা করবো তোমাদের সঙ্গে। তুমি একটু মনোযোগ সহকারে শেখার জন্য চেষ্টা করবে। তাহলে আমরা 16.4 নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। গতদিন আমরা আয়তাকার ঘনবস্তু ঘনক এই বস্তুগুলি নিয়ে আলোচনা করেছিলাম। এগুলো সূত্র সম্বন্ধে কিছু ধারণা পাইছি। আজকে আমরা বেলন নিয়ে একটু আলোচনা করি, বেলন বা সিলিন্ডার। এখন বেলন সম্বন্ধে ধারণা অর্জনের জন্য তোমরা একটু যার যার প্রত্যেকের নিজস্ব ঘরে এমন একটা বিষয় দেখছো, এইরকম একটা এমন একটা দ্রব্য যেটা তোমাদের মায়েরা ব্যবহার করে, এবং এটা হচ্ছে আমরা রুটি বানানোর জন্য এই ধরনের একটা যন্ত্র ব্যবহার করি। এটাকে বলি আমরা কি? বেলন। আচ্ছা, এখান থেকে আমি তোমাদেরকে মনে রাখার সুবিধার জন্য আমি এটার আবির্ভাব এখানে উপস্থাপন করলাম, শুধু মনে রাখার সুবিধার জন্য। এখানে লক্ষ্য করে দেখো, এটাতে এই যে আমি মার্কিং করলাম, দুই দিকের অংশটা হাতল হিসাবে ব্যবহার করা হয়। মাঝের যে অংশটা, এই মাঝের অংশটা নিয়ে আমি আলোচনা করি। দেখো, এই মাঝের অংশটা যদি আমি এখানে এটার একটা ছবি নেই, তাহলে এরকম একটা আয়তক্ষেত্র তৈরি হবে। যদি এই মাঝের অংশটা এটুকু আমরা কেটে ফেললাম, কেটে দুই দিকেরটা স্টপ করে দিলাম। এই দুই দিকেরটা স্টপ করে দেওয়ার পরে বাকি যে অংশটা রয়ে গেলো, এটা একটা ছবি নিলে অবশ্যই একটা আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে। আচ্ছা, এখন এটা মূলত আসলে কেমন? মূলত হচ্ছে, এটা আমি বিষয়টা খাড়া করে দেখাচ্ছি। প্রকৃতপক্ষে এটা এরকম একটা অবস্থা হচ্ছে। অর্থাৎ তোমরা যে কোনো একটা পাইপের থেকে কিছু অংশ কেটে নাও, যে কোনো একটা পাইপের থেকে, দেখো এরকম একটা অবস্থা হচ্ছে। এটার এই উপরের অংশ, নিচের অংশ, এই দুইটা অংশ হচ্ছে বৃত্তাকার। উপরেরটা নিচেরটা দুইটাই বৃত্তাকার। এখন এটাকে যদি আমরা একটু লম্ব ত্রুটি মুক্তভাবে, অর্থাৎ সোজাভাবে এভাবে যদি দেখি, তাহলে বৃত্তের মতো মনে হবে এই দুইটা প্রান্ত। আর যদি একটু আমরা তির্যকভাবে দেখি, এইভাবে যদি তির্যক করে নেই, তির্যক করে নিলে তখন অবস্থাটা এরকম হবে। এখন উপরের অংশ এটা একটা বৃত্তাকার, নিচের অংশটাও একটা বৃত্তাকার অংশ। এখন এটার উপর ভিত্তি করে আমরা কিছু সূত্র শেখার চেষ্টা করি। আমরা এখান থেকে একটু ধারণা নিই। আমি কিছু কাগজকে একটা রোল করলাম। এখন লক্ষ্য করে দেখো, এটা ভিতরে হোল দেখা যাচ্ছে, গোলাকার, এদিকেও একই অবস্থা, এবং এটা যে অবস্থাটা হলো, এটাই হচ্ছে বেলনের মতো আকার, অর্থাৎ বেলন আকার। এটা আরেকটা নাম বলতে পারো সিলিন্ডার আকার, সিলিন্ডারের মতো। এখন এই যে বেলনটা তৈরি করা হয়েছে, এই বেলনের উপরে থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে এটার উচ্চতা। আর এই অংশটা হচ্ছে বৃত্তের মতো
দেখো বৃত্তের মতো দেখা যাচ্ছে, এদিকের অংশটা বৃত্তের মতো। তো দুইটা বৃত্তাকার তল আছে এখানে, একটা গোলীয় বা বক্রাকার গোলীয় তল আছে একটা। এখন এই যে বৃত্তাকার যে অংশটা, এটার ব্যাসার্ধ অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, আমরা ইতিপূর্বে জানি বিষয়টা শিখেছি, এই যে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হলো আর, আর যদি হয় তাহলে এখানে পরিধির সূত্র আমরা জানি, পরিধি অর্থাৎ বাউন্ডারিটা হচ্ছে কত, 2πr। এটা আমাদের এখানে কাজে লাগবে। তো এখন এই যে লক্ষ্য করবা, এটা একটা সিলিন্ডার, যেটাকে আমরা বেলুন বলতেছি। বেলুনের ভূমি এখানে একটা, এদিকে একটা, এইটার ব্যাসার্ধ অর্থাৎ ভূমির ব্যাসার্ধটা, বৃত্ত যেহেতু বৃত্তাকার হওয়ার কারণে এটার ব্যাসার্ধকে ধরলাম আর। যদি আর ধরা হয় তাহলে এই বাউন্ডারিটা বা পরিধিটা হচ্ছে কত, 2πr। তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটু লিখে রেখেছি, দেখো 2πr, এই বাউন্ডারিটা হচ্ছে 2πr। আর সিলিন্ডার এটা এভাবে খাড়া করে আমরা যে কোনো একটা ভূমির উপরে রাখলাম, রাখার পরে এখানে উপরে থেকে নিচ পর্যন্ত এটাই হচ্ছে উচ্চতা। এই উচ্চতাকে আমি এখানে লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, উচ্চতা হচ্ছে h, দেখতে পাচ্ছ, উচ্চতা h। তাহলে এই যে সিলিন্ডারটা, এটাকে কী করলাম, লম্বভাবে এভাবে আমরা সেট করলাম, লম্বভাবে কেটে ফেললাম। কাটার পরে এটাকে আমি মেলে ধরি, দেখো কী উৎপন্ন হয়। এই যে মেলে ধরছি, কী উৎপন্ন হয়ে গেল, এটা একটা আয়তাকার ঘর। এখন দেখো একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে, এভাবে রাখলে এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেলো। এখন আয়তক্ষেত্রের এইটাকে যদি আমি দৈর্ঘ্য ধরি, এটাকে যদি প্রস্থ ধরি, তাহলে এই প্রস্থটা কত, প্রস্থটা হচ্ছে 2πr, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে h। তাহলে এই যে আয়তাকার ক্ষেত্রটা তৈরি হয়ে গেল, এটা তলের ক্ষেত্রফলটা কি, তলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হলো h আর প্রস্থের ভিতরে আছে 2πr। এই দুটাকে একসঙ্গে গুণ দিলে h × 2πr অর্থাৎ 2πr h বলতে পারি। অর্থাৎ তাহলে এই যে তলটা ছিল এখন হয়ে গেছে সমতল, যখন এই অবস্থায় ছিল তখন এটা ছিল গোলীয় তল বা বক্রতল। আমরা একটু সূত্র সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেই। ক্ষেত্রফল তাহলে আমরা কত পাচ্ছি, এটাকে মিলে ধরলে এদিকে পাচ্ছি 2πr আর উচ্চতা এখানে পাচ্ছি হলো h, অর্থাৎ এই দুটাকে একসঙ্গে যদি আমি গুণ করি তাহলে এই তলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। তো এখানে ক্ষেত্রফল হচ্ছে 2πrh, এককটা হচ্ছে বর্গ একক। আরেকটা বিষয় এবার খেয়াল করো, এটা যদি বেলুন হয়ে থাকে তাহলে এই বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাইলাম 2πrh। এই তলটা হচ্ছে গোলাকার, এই তলটা হচ্ছে গোলাকার, গোলাকার বলতে বৃত্তাকার। এখন এই বৃত্তের ক্ষেত্রফলটা কি, ব্যাসার্ধ যেহেতু ধরেছি আমরা আর, ব্যাসার্ধ আর, সুতরাং এই তলের ক্ষেত্রফল হচ্ছে πr²। এই তলের ক্ষেত্রফলটাও πr²। তাহলে এখানে πr² হলো কয়টা, দুটা। তাহলে এই গোলাকার তলের ক্ষেত্রফল পাচ্ছি হলো 2πrh, এই বৃত্তের ক্ষেত্রফল πr², এখানকার বৃত্তাকার এটার ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে πr² হলো দুটা। এই দুইটাকে যদি আমি এটার সঙ্গে যুক্ত করে দেই গোলীয় তলের সঙ্গে, তাহলে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের বলতে পারো গোলীয় তলের বলতে পারো, সরি গোলীয় তল তো আগে চলে গেছে। সমগ্র তলের ক্ষেত্রফল ওখানে ছিল হচ্ছে 2πrh, আর এখানে একটা বৃত্তের ক্ষেত্রফল হয়ে গেছিল কত, πr²। তাহলে দুইটাতে হচ্ছে কত, দুইটাতে হচ্ছে 2πr²। এই দুটাকে এককটা আমরা যুক্ত করে ফেলি, এত বর্গ একক। এখান থেকে এখন আমরা কমন নিব, কত কমন নিতে পারি, 2πr কমন নিতে পারি। 2πr কমন নিলে এখানে পাচ্ছি হলো h আর ওখানে পাচ্ছি হলো r বর্গ একক। এটা সমগ্র তলের ক্ষেত্রফল।
এরপর আমরা এটার আয়তনে চলে যাই। আয়তনটা কি? আয়তন যখন তৈরি করব তখন হচ্ছে এইটা ভূমি আর এটা হলো উচ্চতা। এখন ভূমির ক্ষেত্রফল একটু আগেই আমি লিখছি এখানে কত, একটা ভূমির ক্ষেত্রফল বলছিলাম কত, পাই আর স্কোয়ার। একটা ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর তার সঙ্গে উচ্চতা গুণ করে দাও। উচ্চতা ছিল হচ্ছে এইচ, উচ্চতা এইচ। তাহলে এই টোটালটার ক্ষেত্রফল আগে করেছি ক্ষেত্রফল, এখন আমরা এটার আয়তন বের করব। আয়তন বের করার জন্য ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতা গুণ করি, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল কত ছিল, পাই আর স্কোয়ার, উচ্চতা এইচ, গুণ দিলে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। যেহেতু আয়তন একক হবে ঘন একক। এই সূত্রগুলো আমাদের এখানকার যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধানের জন্য সূত্রগুলো আমাদের প্রয়োজন পড়বে। তোমরা এই বিষয়গুলো একটু স্মরণ রাখার চেষ্টা করবে। আমি চেষ্টা করি এখন তোমাদের সঙ্গে একটু সমস্যা সমাধান করার জন্য। আমি 16.4-এর 17 নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। 16.4-এর 17 ভিতরে লক্ষ্য করো, এখানে আছে একটি লোহার পাইপের ভিতরের এবং বাইরের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার। পাইপের উচ্চতা দেওয়া আছে 5 মিটার, অর্থাৎ 5 মিটার। আমি বাংলায় ডিজিটগুলো বলছি, যদি এখানে ইংলিশটা আছে। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, অর্থাৎ 7.2 গ্রাম। এই অবস্থা যদি হয় তাহলে লোহার ওজন নির্ণয় করো। অর্থাৎ বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি তোমাদের। দেখো, এই যে এটা একটা বেলুন ছিল, এই বেলুনের মনে করো এটা কাগজ দিয়ে তৈরি হয়েছে, কাগজ দিয়ে তৈরি হয়েছে। এখন এটার ভিতরের যে ব্যাস আর বাইরের থেকে বাইরের পর্যন্ত যদি মাপটা নেই, এই বাইরের যদি ব্যাসটা করি তাহলে অবশ্যই ভিতরের ব্যাস কম, বাইরের ব্যাস বেশি। এটা দেখলে বোঝা যাচ্ছে ভিতরটা কম। কতটুকু কম? এদিকের পুরুত্ব বাদ দিলে যতটুকু থাকে ততটুকু হচ্ছে ভিতরের ব্যাস। আর এই ভিতরের ব্যাসের সঙ্গে এদিকের পুরুত্বকে যদি আমি যুক্ত করে ফেলি তাহলে হচ্ছে সম্পূর্ণটার ব্যাস। সম্পূর্ণ ব্যাস বলা আছে কত? ওখানে বলা আছে 14, আর ভিতরে বলা আছে হচ্ছে 12। তাহলে ভিতরে হচ্ছে 12, সম্পূর্ণ হচ্ছে 14। আর এইভাবে ধরলাম এই উচ্চতাটা হচ্ছে কত? এইচ। উচ্চতার কথা বলা আছে 5 মিটার। উচ্চতা আছে 5 মিটার। এখন দেখো ব্যাসটা দেওয়া আছে সেন্টিমিটারে, উচ্চতা দেওয়া আছে মিটারে। আমরা কি করব? উচ্চতাটা মিটারে আছে, এটাকে সেন্টিমিটার করে নিয়ে, অর্থাৎ একই একক ব্যবহার করব। হয় উচ্চতাকে সেন্টিমিটার করে ওটার সঙ্গে মিল করব, অথবা ওই যে ভিতরে সেন্টিমিটার ছিল, ভিতরের মাপ এবং বাইরের মাপ, ওই সেন্টিমিটারটাকে মিটার করে আমরা কাজ করতে পারি, যে কোনোটা করতে পারি। তবে এখানে সেন্টিমিটার নিয়ে কাজ করব, কারণ এখানে সর্বশেষ দেখো এখানে বলা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন। 1 ঘন সেন্টিমিটার খুব ক্ষুদ্র পরিমাণ একটা, এটার ওজনটা দেওয়া আছে সেন্টিমিটারে। যেহেতু সেন্টিমিটার আছে আমরা টোটাল এককটাকে সেন্টিমিটারে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখন আমার বোর্ড ব্যবহারের প্রয়োজনে আমি সূত্রগুলো একটু মোছার চেষ্টা করতেছি। দেখো, প্রশ্নের ভিতরে যে তথ্যগুলো দেওয়া আছে, আমি একটা মডেল ছবি তৈরি করার চেষ্টা করেছি। এখানে মনে করো এটা একটা লোহার তৈরি সিলিন্ডার। এটা তৈরি হয়েছে লোহা দিয়ে। এই যে আমি লাল দিয়ে মার্কিং করতেছি, এটা হচ্ছে লোহা। এই যে এখন খেয়াল করো, লাল অংশটা হচ্ছে লোহা।
তো লোহার তৈরি একটা সিলিন্ডার, এটা বলা হয়েছে ভিতরের মাপ 12 সেন্টিমিটার। ভিতরে কতটুকু খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর এই বাহির থেকে বাহির পর্যন্ত এই টোটালটা হচ্ছে 14 সেন্টিমিটার। আর এটার উচ্চতা উপরে থেকে নিচ পর্যন্ত, এই উচ্চতাটাকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি, এইচে হচ্ছে 5 মিটার। 5 মিটার। এখন আমাকে কি করতে হবে, এই পাইপটা তৈরি করতে যে পরিমাণ লোহা ব্যবহার করা হয়েছে সেই লোহার ওজনটা বের করে ফেলতে, লোহার ওজন বের করতে হবে। লোহার ওজনটা বের করার জন্য আমরা প্রথম থেকে শুরু করি। খেয়াল করো, লোহাটাকে বাদ দিলে পাইপের ভিতরে যে ফাঁপা অংশটা, অর্থাৎ যতটুকু পরিমাণ হাওয়া অবস্থান করতে হাওয়া আছে, অর্থাৎ ভিতর থেকে এই ভিতর পর্যন্ত এই ব্যাসার্ধটা হচ্ছে কত, 12 সেন্টিমিটার। আর লোহাকে যদি আমি সাথে নেই, তা বাইরে থেকে বাইরে পর্যন্ত, সরি ব্যাস হচ্ছে 12, আর এখানে ব্যাস হচ্ছে 14। আমি একটু লিখতেছি, এটা এখানে দাগ নাম্বার হচ্ছে 17। পাইপের ভিতরের ব্যাস 12 সেন্টিমিটার, লোহা সহ পাইপের ব্যাস হচ্ছে 14 অর্থাৎ 14 সেন্টিমিটার। এখন আমরা ভিতরের যে অংশটা, এটা ব্যাসার্ধ ধরে নেই R1, আর এখান থেকে শুরু করে বাইরে পর্যন্ত এটা ধরি R2, অর্থাৎ এই কেন্দ্রবিন্দু থেকে মিডিল থেকে ভিতর পর্যন্ত ব্যাসার্ধ ধরি R1, এখান থেকে বাইরে পর্যন্ত ব্যাসার্ধ ধরি R2। মনে করি পাইপের ভিতরের ব্যাসার্ধ R1 সেন্টিমিটার ও বাইরের ব্যাসার্ধ R2 সেন্টিমিটার। তাহলে এখন ভিতরের ব্যাসার্ধকে ধরলাম আমরা R1, বাইরে ধরলাম R2। তাহলে এখানে R1-এ কত আসবে লক্ষ্য করো, এই ভিতরে থেকে ভিতর পর্যন্ত ছিল 12, অর্থাৎ 2R, এখানে হলো 2R। তাহলে একটা R1-এর মান আসতে কত, এটার অর্ধেক, অর্থাৎ সুতরাং R1 ইকুয়াল টু হবে 12-র অর্ধেক, ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এবং R2-তে পাবো হচ্ছে, এই যে এখানে টোটালটা হচ্ছে কত, 14-র অর্ধেক, 14/2 ইকুয়াল টু হচ্ছে 7 সেন্টিমিটার। আমরা ভিতরের ব্যাসার্ধ দুটো নিয়ে নিলাম। পাইপের উচ্চতা ছিল উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করলে উচ্চতা হচ্ছে 5 মিটার। এখন এই মিটারটাকে আমরা সেন্টিমিটার করে ফেলি, তো গুণ দেব হচ্ছে 100 দিয়ে, কারণ 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার, ইকুয়াল টু 500 সেন্টিমিটার। দেখো মাপগুলো আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, একটু আগে কিন্তু আমি আয়তনের কথা তোমাদেরকে শিখাইছিলাম, সেখানে ছিল হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে এখন লোহা বাদ দিলে শুধু যে ভিতরের হাওয়া অংশটুকু, ফাঁপা অংশটুকু, এই ফাঁপা অংশটুকুর আয়তন কত, ওখানে সূত্র ব্যবহার করেছিলাম কি স্মরণ আছে তোমাদের, আমি এখানে একটা উল্লেখ করতেছি। ভূমির ক্ষেত্রফল ছিল হচ্ছে কত, পাই আর স্কোয়ার, তার সঙ্গে উচ্চতা গুণ করেছিলাম, উচ্চতা ছিল হলো এইচ, এই সূত্রটাকে ব্যবহার করা হয়েছিল। এখন যখন আমরা ভিতরের ব্যাসার্ধ R1 ধরবো, তখন এখানে R1 ব্যবহার করব, যখন সম্পূর্ণটা আসবে তখন ব্যবহার করব হচ্ছে R2। তাহলে এখানে আমরা ওটা লিখে ফেলি, পাইপের ভিতরের ফাঁপা অংশের
আয়তন। তো সূত্র অনুসারে আসলে কি লিখতে পারতেছি, পাই আর এখানে ছিল 1 স্কোয়ার এইচ, এত একক হবে হচ্ছে ঘন সেন্টিমিটার, ইকুয়াল টু পাই আপাতত থাক, মানটা পরে বসাই, ইন্টু R1 এখানে ব্যবহার করছি। দেখো এই যে এখানে 6 আছে, এই 6টাকে ব্যবহার করো, 6 তার উপরে স্কোয়ার ইন্টু এইচে হলো কত 500 ঘন সেন্টিমিটার। এখন এটাকে আমরা একটু গুণ করে ফেলবো। এটাকে গুণ করলে একটু মেশিন ব্যবহার করি। দেখো এখানে তাহলে 6 স্কোয়ার অর্থাৎ 636 গুণ 500, 36 36 ইন্টু 500 ইকুয়াল টু এখানে আসতেছে 18,000। এটার গুণ করলে হচ্ছে 18,000 পাই ঘন সেন্টিমিটার। এরপরে এর পাইপের ভিতরের ফাঁপা অংশের আয়তন এখন করি লোহা সহ। লোহা সহ সম্পূর্ণ পাইপের আয়তন। এখন আয়তনটা আসবে হচ্ছে, এখানে আর অনেক জায়গায় R2 ব্যবহার করব, পাই R2 স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার ইকুয়াল টু পাইটাকে রেখে দেই ইন্টু R2তে ব্যবহার করব। দেখো এখানে 7 স্কোয়ার ইন্টু এইচে আগের মানটাই অর্থাৎ 500 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু, এখানে আমরা গুণ করলে পাবো হচ্ছে 7 সাথে 49 ইন্টু হলো 500 ইকুয়াল টু 24,500, 24,500 পাই সেন্টিমিটার। এবার খেয়াল করবা, সম্পূর্ণ আয়তনে যে সর্বশেষ যেটা বের করলাম, এখান থেকে যদি আমি আগের আয়তনটাকে বাদ দিয়ে দেই তাহলে পাই যাব কি, এই পাইপটা তৈরি করতে যে লোহাটা ব্যবহার করা হয়েছে সেই লোহার আয়তন। তো পাইপের লোহার আয়তনটা বের করার জন্য আমি উপরেটা মুছে দেই, আমার একটু বোর্ডটা ব্যবহারের প্রয়োজন আছে, উপরেটুকু মুছতেছি। পাইপের লোহার আয়তন, লোহার আয়তনটা হবে এই যে পরবর্তীতে যে রেজাল্টটা পাইছিলাম অর্থাৎ 24,000 বাংলায় বলছি 500 পাই মাইনাস হলো তার আগেরটা ছিল 18,000 পাই, এটা বিয়োগ করে ফেলি, এত ঘন সেন্টিমিটার, এখানে 18,6,500 পাই ঘন সেন্টিমিটার। এখন আমরা পাইয়ের মানটাকে বসাই দিই, 3.1416 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু, হিসাবটা একটু করে নেই। এখানে হচ্ছে 6,500, একটা শূন্য বেশি হয়ে গেছে, 6,500 ইন্টু 3.1416 ইকুয়াল টু পাচ্ছি আমরা হচ্ছে 20,000
420.4 এত কোনো সেন্টিমিটার। এটা পেয়ে গেলাম আমরা হচ্ছে লোহার আয়তন। পাইপের ভিতরে যে লোহাটা ব্যবহার করা হয়েছে লোহার আয়তন পাওয়া গেছে এটা। এখন এই আয়তনটাকে নিতে হবে হচ্ছে ওজনে, কারণ প্রশ্নের মধ্যে বলা আছে, লক্ষ্য করো প্রশ্নের মধ্যে এখানে বলা আছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে 7.2 গ্রাম। এই অবস্থা যদি হয় পাইপের লোহার ওজন নির্ণয় করা, অর্থাৎ ওজনটা বের করব। তাহলে এখানে আমরা একটু লিখি দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, এটা দেওয়া আছে। এখন আমরা এই যে পাইপটা নিয়ে আলোচনা করতেছি, পাইপের মধ্যে যে লোহাটা ব্যবহার করা হয়েছে ওই লোহার ওজনটাকে আমরা আয়তনটাকে ওজনে পরিণত করব। সুতরাং ওই লোহার পরিমাণ কি ছিল, আয়তন ছিল হচ্ছে এত ঘন সেন্টিমিটার। এইটা থেকে ব্যবহার করি 20,420.4 ঘন সেন্টিমিটার লোহার ওজন। এখন ওজনটা কী হবে, গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে 7.2 × 2420.4 গ্রাম ইকুয়াল টু, এটা হিসাবটা একটু করে ফেলি, মেশিন ব্যবহার করতে হবে। এটার সঙ্গে গুণ হবে ইন্টু 7.2 ইকুয়াল টু, আমি উত্তরটা লিখতেছি এখানে আসতেছে হলো 147,026.88 গ্রাম। এবার একটু লক্ষ্য করো, এখানে যে সংখ্যাটা ব্যবহার করা হয়ে গেছে এই সংখ্যাটা 1000 থেকে অনেক বেশি। আমাদের জানা আছে 1000 গ্রামে হচ্ছে 1 কেজি। যখন গ্রামটা 1000 অতিক্রম করে ফেলবে অবশ্যই এটাকে আমরা কি করব, কেজিতে পরিণত করব। তাহলে এই সংখ্যাটা দেখো 1000 থেকে অনেক বেশি আছে, সুতরাং এটাকে আমরা কি করব, কেজিতে পরিণত করব। যদি কেজিতে পরিণত করতে হয় তাহলে এই রাশিটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ দেব, 1000 দিয়ে ভাগ করব। আমরা এটাকে 1000 দিয়ে ভাগ দিই, মুছে ফেললাম এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, 17,026.88 ভাগ করলাম 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ দেওয়ার সঙ্গে সঙ্গে আগেরটা ছিল, দেখো এটা ছিল গ্রাম, এটা গ্রাম, এটার গ্রাম রইল না, এটা হয়ে গেল কিলোগ্রাম, কিলোগ্রাম বা কেজি। এখন অনেক সময় আমরা এই যে কমা চিহ্ন ব্যবহার করেছি, এটা কমা চিহ্ন ব্যবহার করেছি, স্টুডেন্টরা অনেক সময় ভুল করে এখানে কিলোগ্রাম না লিখে ওই কমা চিহ্নটাই ব্যবহার করে। সুতরাং এই ভুলটা যেন না হয় খেয়াল করবা, কারণ ওইটা ছিল হচ্ছে সেন্টিমিটারে এই গ্রামে, আর এখন এটা হয়ে গেল কিলোগ্রামে। সুতরাং কিলোগ্রাম লিখতে যেয়ে যদি শুধু তুমি গ্রাম লিখে বলো তাহলে অবশ্যই ভুল হয়ে যাবে, একটু খেয়াল রাখবো এটা। এখন 1000 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করলে কী করবা, দশমিকটা যেখানে আছে ওখান থেকে তুমি বামে নিয়ে আসবা। কত ঘর বামে আসবে, এখানে 1-এর পরে 0 আছে 3টা, সুতরাং দশমিকটা যেখানে আছে ওখান থেকে গুনে গুনে 3 ঘর বামে এখানে নিয়ে আসো। এখানে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে কত, 147.02688 কিলোগ্রাম। এখন এখানে দশমিকের পরে আমরা অনেকগুলো ডিজিট হয়ে গেছে, 5টা হয়ে গেছে, একটু কমায় ফেলে 147 আমরা এখানে যদি 2টা রাখি তাহলে লিখি 03, অর্থাৎ এই 2টা ডিজিট ব্যবহার করে বাকিটা বাদ দিয়ে দিতেছি। এখানে যেহেতু 6 ছিল 1 যোগ হয়ে 3 হয়ে গেল, এত কিলোগ্রাম প্রায়। ব্যাস, আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেল, আগেটা মুছে ফেললাম। তাহলে আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করলাম, এখানে কি ছিল, একটা লোহার তৈরি পাইপ ছিল, পাইপের ভিতরের ব্যাস দেওয়া ছিল 12 সেন্টিমিটার, বাইরে ছিল 14 সেন্টিমিটার, উচ্চতা ছিল 5 মিটার। আমরা ফার্স্টে কি করছি, ভিতরের ব্যাসার্ধটা ধরে নিছি R1 আর বাইরের টোটাল ব্যাসার্ধটা ধরে নিছি R2। তাহলে তাই যদি অবস্থা হয় তাহলে R1-এ পাইছিলাম কত, 12-র অর্ধেক অর্থাৎ 6, R2-তে পেয়ে গেছিলাম 14-র অর্ধেক অর্থাৎ 7। আর পাইপের উচ্চতা ছিল হচ্ছে 5 মিটার, এটাকে আমরা 100 দিয়ে গুণ করে সেন্টিমিটার করে নিলাম। নেওয়ার পরে আমরা একবার কী করলাম, ভিতরে যে হাওয়া অংশটুকু বা ফাঁপা অংশটুকু সেটার আয়তন বের করেছি। আয়তন বের করে আরেকবার কী করলাম, টোটাল হাওয়া এবং পাইপ টোটালটা আয়তন বের করছি।
এখন সম্পূর্ণ আয়তন থেকে ভিতরের আয়তন আমরা বাদ দিয়ে দিছি, বাদ দিলে কি রইলো, এই যে এখানে লাল কালি যে আমি মার্কিং করে দিছি অর্থাৎ লোহার পরিমাণটা এটা বের হয়ে আসছে। লোহার আয়তনটা বের করার পরে এই যে লোহার আয়তনটা আমরা আগের আয়তন থেকে পরের আয়তনটা বিয়োগ করছি, এটা হলো সম্পূর্ণটা, এটা হলো শুধুমাত্র ভিতরে হাওয়ার অংশটা। বিয়োগ করার পরে এটা পাওয়া গেছে। এই এখন পায়ের মানটা ব্যবহার করছি। পায়ের মান কিন্তু দেখো এর আগে ব্যবহার করি নাই, কারণ আগে ব্যবহার করলে হিসাবটা বড় হয়ে যেত, যার ফলে আমি এখানে এসে একবারে পায়ের মানটা ব্যবহার করছি। পায়ের মান ব্যবহার করার পরে যে সংখ্যাটা পেয়ে গেলাম এটা হচ্ছে পাইপের লোহার আয়তন। তারপরে আয়তনটাকে ওজনে পরিণত করতে হবে, এই জন্য আমাকে এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে? আমাদের এখানে বলা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। এই গ্রামটাকে এখন আমরা পরবর্তীতে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এটা দেওয়া আছে, তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজনটা বের করছি। ওজনটা বের করার পরে গুণ করা হলো, গুণ করার পরে দেখা গেলো এখানে যে গ্রামটা হয়ে গেছে এটা 1000 থেকে অনেক বেশি বড় হয়ে গেছে, যার ফলে কী করলাম আমি 1000 দিয়ে ভাগ করছি, ভাগ করলে গ্রামটা হয়ে গেল কিলোগ্রাম। 1000তে ভাগ করার পরে আসলো 147.02688। এখন দশমিকের পরে দুটা ডিজিট রেখে বাকিটাকে বাদ দিয়ে দিলাম, এখানে 0.2 ছিল 0.3 করে ফেললাম কিলোগ্রাম। এটাই হচ্ছে পাইপের লোহার ওজন। সুতরাং নির্ণয় লোহার ওজন হচ্ছে 147.03 কিলোগ্রাম। ওকে, অঙ্ক শেষ আমাদের। থ্যাংক ইউ। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় একটু পড়াশোনা করো। তবে গণিতের ব্যাপারটা একটু খেয়াল রাখো, তোমরা একটু চর্চাটা বেশি করবে। গণিতটা সম্পূর্ণটা নির্ভর করে চর্চার উপরে। গণিত যদি ভালোভাবে চর্চা করো, রেগুলার চর্চা করো, আজকে যে কাজটা করতেছো সেটা সপ্তাহ 15 দিন পরে আবার অবসর সময় নিয়ে বসবে। চর্চা যত ভালো করবে তত গণিতে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, ভালো থাকো, ধন্যবাদ, থ্যাংক ইউ।